হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তাকবীর এবং গৃহী। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের প্রতিকৃতি। আজকে আমরা আঁকবো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের প্রতিকৃতি। আব্দুর রউফের ডাকনাম কি তোমরা জানো? হ্যাঁ জানি তো। কি বলো তো? রউফ। রউফ হচ্ছে তার ডাকনাম। 8 মে 1943 সালে ফরিদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম হচ্ছে মুন্সি মেহেদি হাসান, যিনি ছিলেন একজন মসজিদের ইমাম। তার মা ছিলেন একজন সাধারণ গৃহিণী। চলো আমরা ছবি আঁকতে আঁকতে তার সম্পর্কে আরো অনেক কিছু জেনে নিব। ঠিক আছে ঠিক আছে। আমরা শুরুতে হালকা করে পেন্সিল দিয়ে আব্দুর রউফের প্রতিকৃতিটা এঁকে নিব। ঠিক আছে। আমরা মাথার হ্যাটের অংশটা আগে এঁকে নেই। একটু লম্বাটে ধরনের ছিল তার চেহারা। প্রথমে আমরা একটু রাফ এঁকে, যদি মনে হয় যে চোখটা উঁচু নিচু হয়েছে আমরা ঠিক করে নিব। তারপরে আমরা পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিব। আমরা কিন্তু খুব গাঢ় করে এঁকে নিব না, যেহেতু এটা আমরা কালো রং দিয়ে করব। কেমন? এবারে আমরা সরাসরি রঙে চলে যাই। আমরা শুধু কালো রং নিয়েছি। কালো রংটাকে যখন আমরা একদম পাতলা করে গোলাবো তখন এটাকে কি বলা হবে বলো তো? অ্যাশ অ্যাশ মনে হবে, তাই না? আমরা অ্যাশ অ্যাশ জায়গাগুলো একটু কোথাও কোথাও একটু ডিরেকশন দিয়ে দিই। আমাদের গালের কাছে শেড পড়ে না, এরকম শেডের অংশগুলো আমরা এরকম অ্যাশ অ্যাশ দিয়ে নিব। কেমন? তোমরা কি জানো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে আমাদের ঢাকাতেই একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে? হ্যাঁ আমরা জানি। হ্যাঁ আমিও জানি। কি বলো তো? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, যেটা বাংলাদেশ বর্ডার গার্ডের ভেতরে অবস্থিত, তাই না? এই জায়গাগুলো আমরা একটু শেড দিয়ে নিব। আমাদের এই নিচের অংশগুলো, নাকের নিচের অংশগুলো একটু শেডিং থাকে না, সেই শেডগুলো আমরা একটু দিয়ে দিচ্ছি, মানে শ্যাডো। শ্যাডো। জানো তাকবীর, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ আমি জানি তো। উনি আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন কিভাবে জানো? কিভাবে? মর্টার শেলের আঘাতে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এবারে আমরা জাস্ট লাইনগুলোকে একটু ড্র করে নিব। ওনার পদমর্যাদা ছিল লেন্স নায়েক। হ্যাঁ, 1973 সালে বাংলাদেশ রাইফেলস, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ, তাকে মরণোত্তর লেন্স নায়েকে পদোন্নতি করে। আমরা টুপির অংশটা করে নিচ্ছি। মাথার হ্যাট যেটা, সেটা এক কালারে পোর্ট্রেটটা করা একটু সহজ, তাই না? যখন আমরা অনেক কালার দিয়ে করতে যাব তখন আমাদের একটু স্টাডি করতে হবে ভালো করে। এক কালারে যখন তুমি পারবে খুব ভালো করে, তখন তুমি অনেক কালারেও খুব ভালো করে পারবে। উনি জন্মগ্রহণ করেছেন ফরিদপুরে। হ্যাঁ, ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন এবং ওনার নাম সম্মান করে ওনার গ্রামের নাম দিয়েছেন রউফনগর। তাকে সম্মান দেখিয়ে তার নামে
সেই জায়গাটার নামকরণ করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আমরা চোখের অংশটা করে নিচ্ছি। আমাদের যদি অসুবিধা হয় চোখের চিকন জায়গাগুলো এই তুলি দিয়ে করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে কলমও ব্যবহার করতে পারি বা সাইন পেন ব্যবহার করতে পারি। বীরশ্রেষ্ঠ আছে 7 জন। হ্যাঁ, তাদের মধ্যে আব্দুর রউফ অন্যতম। এবারে চোখের অংশটা একদম ব্ল্যাক করে দিব, আরেকবার ব্ল্যাকটাকে গাঢ় করে নিই। টুপির অংশটাতেও আমরা তাই করে নিব। এই তো আমাদের আব্দুর রউফের প্রতিকৃতি আঁকা শেষ। এত সহজে এটা আঁকা যায়? হ্যাঁ একটা কালার দিয়ে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, জাস্ট একটা কালার দিয়ে আমরা কখনো কালার বেশি, কখনো পানি বেশি, কখনো কালার বেশি, কখনো পানি বেশি, এইভাবে নিয়েই কিন্তু আমরা শেডিং করে ছবিটি এঁকেছি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ 8 এপ্রিল 1971 সালে পার্বত্য চট্টগ্রাম জেলায় পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। আমরা আমাদের বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠ সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। চলো এবার আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের প্রতিকৃতি। ঠিক আছে আপু, ঠিক আছে। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের প্রতিকৃতি আমরা কি করে একটি রং দিয়ে এঁকে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে ডাইনোসর। এখন আমরা ডাইনোসর বানাবো, তাই না? কাগজ দিয়ে ডাইনোসর তো খুব সাধারণত আমরা সবুজ রঙের দেখি, সবুজ, হালকা সবুজ, তাই না? আমরা যেহেতু ক্রাফট আইটেম বানাবো, এটাকে আমরা একটু মজা করে আজকে অরেঞ্জ কালার বানাবো। কেমন? আমরা এই ধরনের একটু মোটা অরেঞ্জ কালার কাগজ নিয়ে নিব। তোমরা কি ডাইনোসর দেখেছো টিভিতে? হ্যাঁ, টিভিতে দেখেছি। তোমরা কি জানো পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব কত বছর পূর্বে? কত বছর? 23 কোটি বছর পূর্বে। এত বছর? হ্যাঁ, ডাইনোসর এখন বিলুপ্ত প্রজাতির একটি প্রাণী। আচ্ছা, আমরা একটু বানানো দেখাই। আমরা এটাকে ত্রিভুজ আকৃতির করে ভাঁজ দিয়ে নিব এবং এই অংশটা কেটে নিব। এবারে আমরা নিচের অংশটা একটু কার্ভ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে জাস্ট এই বরাবর একটা ভাঁজ দিব, আবার এটাকে এই বরাবর একটা ভাঁজ দিব। আপু, তুমি আজকে কি ডাইনোসর বানাবে? আজকে আমি অরেঞ্জ কালার একটা ডাইনোসর বানাচ্ছি। এই যে জাস্ট এটাকে আমরা কয়টা ভাঁজ করলাম? একটা ভাঁজ, দুটো ভাঁজ, তিনটা ভাঁজ দেওয়ার পরে একটা ভাঁজের উপরে আরেকটা ভাঁজ তুলে দিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে এক্সট্রা অংশটুকু কেটে দিতে হবে। এই জায়গা থেকে আমরা চাইলে এখান থেকেও কাটিং করে লেজটা বের করতে পারি, আবার চাইলে আলাদা করে লেজটা জোড়াও দিতে পারি। এইভাবে আলাদা করে লেজটা আমরা জোড়াও দিতে পারি। এটাকে আমরা আগে জয়েন্ট করব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে। ডাইনোসরের পা দিতে হবে না? পায়ের অংশটা আমরা এইভাবে এঁকে নিব। এই অংশটা আমরা কেটে দিব। ডাইনোসরের একটা প্রজাতি কিন্তু এখনো বর্তমান, সেটা হচ্ছে টিকটিকি, তাই না? টিকটিকি বা গিরগিটি। হ্যাঁ আপু। আপু, ডাইনোসর থেকেই না সব রকম পাখি হয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এইভাবে করে আমরা পায়ের অংশটা কেটে বের করব। ওপরেও আমরা দুটো বের করলাম, নিচেও আমরা দুটো বের করে নিলাম। এবারে আমাদের লাগবে কি?
মাথার অংশটা, তাই না? এটা কি শরীর বানিয়েছো? হ্যাঁ, শরীর। আর ওইটা ছিল মনে হয় লেজ আর পা। মাথার অংশটা আমরা এরকম ডাবল একটা কাগজ নিব, নিয়ে এটাকে জাস্ট গোল করে কেটে নিব। আপু, ডাইনোসর কি অন্য কালার দিয়েও আমরা বানাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে। আমি একটু কালারফুল করার জন্য এই কালার করছি। এবারে আমরা একটু গ্লু গানের সাহায্যে একটু আটকে দিব। এই অংশটা আমরা আগে আটকে নিলাম। পায়ের অংশগুলো কিন্তু আটকানো যাবে না, কেমন? পায়ের অংশ আটকালে তো হাঁটবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, হাঁটবে কিভাবে। দেখো, একটা সুন্দর বক্সের মতো হয়ে গেছে না? হ্যাঁ আপু, এভাবে রাখলে মনে হচ্ছে রকেট। রকেট। এবারে আমরা মাথাটা যোগ করব এখান থেকে। মাথাটা আমরা একটু পরে যোগ করব। আমরা লেজটাকে যোগ করে দিই। লেজটাকে আমরা একটা ভাঙা দিয়ে নিব উল্টো দিক থেকে। ভাঙা দিয়ে এই ভাঙার অংশে গ্লু লাগিয়ে দিব। এবারে আমরা ডাইনোসরের চোখ বানাবো। চোখ তৈরি করার জন্য সাদা কাগজ নিয়ে নিলাম। সাদা কাগজের মধ্যে আমরা একটু এঁকে নিব। দুটো চোখ লাগবে যেহেতু আমরা কাগজটাকে ভাঁজ করে নিয়ে কেটে নিব। এই দেখো, দেখেছো? আমি যখন আমার বাসায় ক্রাফটিং করি তখন এই টেকনিকটা ইউজ করি। একটা চোখ আমরা এখানে আগে বসিয়ে দিব। এবারে আমরা কালো কাগজ দিয়ে চোখের মনির অংশটা দিয়ে নিব। আমার ডাইনোসরের সিনেমা দেখতে খুব ভালো লাগে। বাসায় ডাইনোসরের খেলনা আছে? হ্যাঁ, আমার আছে। আমারও আছে। আমরা চোখের মনির অংশটা বসিয়ে নিচ্ছি। আপু, ডাইনোসরের মুখটা কেমন হবে? দিচ্ছি। এবারে আবার সাদা কাগজ একটু ছোট করে কেটে নিব আমরা। আবার একটা ডট একটু দিয়ে দিব, চোখটাকে যত সুন্দর করা যায়। আপু, সাদাটা কি দিলেন যাতে সুন্দর দেখা যায়? না, চোখের মনির ভেতরে কিন্তু হাইলাইট পড়ে। একদম লাইটের জন্য অংশটা চকচক করে, সেই অংশটা বোঝানোর জন্য আমি এটা দিলাম। আমিও সেটাই ভাবছিলাম। ছোট্ট ছোট্ট আমরা দুটো দাঁত কেটে নিব। এই যে এরকম। এবারে কালো মার্কার দিয়ে আমরা ডাইনোসরের মুখটা এঁকে দিব। এখান থেকে একটা দাঁত বের হয়ে থাকবে। এই যে মাঝের অংশটা, এই অংশটাকে আমরা একটু কেটে নিব। জাস্ট এপাশ ওপাশ করে কেটে নিলেই সুন্দর একটা নকশা প্লাস ডাইনোসরের ঘাড়ের কাছে যে খাঁচকাটা সেটা বোঝা যাবে। দেখো, সুন্দর একটা নকশা হয়ে গেল না? অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার জাস্ট আমরা ডাইনোসরের বডির মধ্যে একটু টেক্সচার দিয়ে দিব। এরকম একটু এরকম দিয়ে দিব। এবারই এই যে পায়ের অংশগুলো, আমরা চাইলে এই পায়ের অংশগুলোতেও একটু নখের টেক্সচার দিয়ে নিতে পারি। ডাইনোসর যখন হাঁটে তখন অনেকটাই গর্ত হয়ে যায়, আর ওরা দেখতে অনেক ভয়ঙ্কর হয়। এবারে আমরা এটা মাথার কাছ থেকে জোড়া দিয়ে দিব। শুরুতে ভেতরে একটু গ্লু লাগিয়ে নিব এবং পরে এই কর্নারে একটু গ্লুর সাহায্যে ফাইনাল আটকে দিব। আপু, ডাইনোসরকে দেখে মনে হচ্ছে ডাইনোসর অনেক খুশি। কিউট ডাইনোসর, তাই না? এই দেখো, এটা কিন্তু রাগী আর এটা হচ্ছে খুশি। আমি কিন্তু ইচ্ছে করে দুটো চোখ একটু ছোট বড় দিয়েছি দুটো ক্যারেক্টার বোঝানোর জন্য, যেহেতু দুই পাশ থেকে দেখা যাবে, দুই পাশ থেকে যেন দুই রকম দেখা যায়। এই তো আমাদের ডাইনোসর রেডি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো ডাইনোসর তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে ডাইনোসর তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পাইওনিয়রে আজকে আমরা জেনে নিব জনপ্রিয় চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের দুইটি বিখ্যাত চিত্রকর্ম নায়র এবং তিন কন্যা সম্পর্কে।
তোমরা কি চিত্রশিল্পী কামরুল হাসানকে চেনো? না আপু। কামরুল হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রশিল্পী। আমাদের দেশের পতাকা নিশ্চয়ই চেনো। হ্যাঁ। পতাকাটা কেমন দেখতে? সবুজ আর লাল। হ্যাঁ, গাঢ় সবুজের মাঝে টকটকে লাল বৃত্ত। এই পতাকার নকশা কিন্তু করেছেন পটুয়া কামরুল হাসান। এবং কামরুল হাসানের অনেক অনেক জনপ্রিয় চিত্রকর্ম আছে। তার অনেক জনপ্রিয় চিত্রকর্মগুলোর মধ্যে নায়র এবং তিন কন্যা অন্যতম। চলো আমরা নায়র এবং তিন কন্যা সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। কামরুল হাসান বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্বের নাম। তিনি 2 ডিসেম্বর 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কামরুল হাসানের পুরো নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান, ডাকনাম সাতন। তার পিতার নাম মোহাম্মদ হাশিম, মাতার নাম মোসাম্মদ আলিয়া খাতুন। কামরুল হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রশিল্পী। কামরুল হাসান নিজেকে পটুয়া পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমাদের জন্য গর্বের বিষয় এই যে কামরুল হাসান আমাদের বর্তমান বাংলাদেশ পতাকার নকশাবিদ। কামরুল হাসানের উল্লেখযোগ্য একটি চিত্রকর্ম হচ্ছে নায়র। নায়র গ্রাম বাংলার চিরাচরিত একটি জনপ্রিয় প্রথা। যদিও নায়র শব্দের আবিধানিক অর্থ বিবাহিত মেয়ের বাবার বাড়ি, কিন্তু প্রকৃত অর্থে নায়র বলতে বিয়ের পর শ্বশুরালয় থেকে মেয়েকে বিশেষভাবে আদর আপ্যায়নের উদ্দেশ্যে বাবার বাড়িতে নিয়ে যাওয়াকে বোঝায়। নায়র নেয়ার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আনন্দের ধুম পড়ে যায়। নানা উপাদেয় খাবার এবং পিঠাপুলি দিয়ে তাকে বিশেষভাবে আদর আপ্যায়নের ব্যবস্থা করা হয়। গ্রামের ঊর্ধ্ব বয়সের কিংবা যৌবনপ্রাপ্ত সমবয়সী মেয়েরা তাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠে। অবস্থা সম্পন্ন পরিবারে নায়র উৎসবে আগত আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কোলাহলে উৎসব জীবন্ত হয়ে ওঠে। অথচ কালের পরিবর্তনের সাথে সাথে নায়রের সেই উৎসব মুখর দিনগুলোর কথা আমাদের নিকট অতীত স্মৃতি হতে চলেছে। বর্তমান প্রযুক্তি ও যান্ত্রিক যুগে প্রাচীন বাংলার প্রকৃত রূপ এবং সেই রূপের স্বরূপ নির্ণয় রীতিমতো গবেষণার বিষয়। বর্তমানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা রিক্সা বা ভ্যান গাড়িতে যাতায়াত করে। দূর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে তারা বাসে চড়ে যায়। অথচ একসময় গরুর বা মোষের গাড়ি ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। শহরের এককালের জনপ্রিয় ঘোড়ার গাড়ি এখন যেমন অতীত স্মৃতি, গ্রামের গরু এবং মোষের গাড়িও তেমনি স্মৃতির বিষয়। শুধু নায়রেই নয়, বিয়েতেও গরুর গাড়ি ব্যবহৃত হতো। শহরের বিয়েতে যেমন যন্ত্রচালিত যানের বহর ব্যবহৃত হয়, ঠিক তেমনি বিয়ের দিন গ্রামের প্রায় সকল গাড়োয়ানকে দাওয়াত করা হতো। সকলে তাদের গাড়ি নানা রকম কাচ রঙে অলঙ্কৃত ছাই দিয়ে সাজিয়ে নিত। গরু এবং মোষের গলায় পরানো হতো বড় আকৃতির ঘুঙুর মালা। বর এবং বরযাত্রী নিয়ে গাড়ি ছুটত ঘুঙুরের ঝুনঝুন আওয়াজ তুলে। গাড়ি বহরে গাড়ির সংখ্যা দেখেই লোকে বরপক্ষের প্রতিপত্তি ও সামাজিক মর্যাদার অবস্থান আঁচ করতে পারত। কামরুল হাসান বিয়ে এবং নায়রের একজন প্রত্যক্ষদর্শী। তিনি এই দৃশ্য সতর্ক দৃষ্টিতে অবলোকন করেছেন। তিনি গ্রামের সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে ভুলতে পারেননি। আর ভুলতে পারেননি বলেই আলো ঝলমলে বিলাসবহুল রাজধানী শহরী থেকেও নায়রকে নানা রঙে রাঙিয়ে তুলেছেন। তিনি বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে দ্বিমাত্রিক ক্যানভাসে বন্দী করেছেন। কামরুল হাসানের সৃষ্ট এবং আলোচ্য নায়রের শিল্পমান বিখ্যাত কোনো শিল্পীর শিল্পকর্মের তুলনায় কোনো অংশেই কম নয়। শিল্পী কামরুল হাসানের তিন কন্যা চিত্রটি বঙ্গভবনের মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে সজ্জিত চিত্রগুলোর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য। বহু বর্ণের বিচিত্র ঘন বন প্রান্তরে শিল্পী উপস্থাপন করেছেন গ্রামের সলজ্জ সরলা বধূরূপী তিন কন্যাকে।
তাদের সম্মুখে সবুজ সতেজ কচু পাতার সমাহার। পিছনে দুপাশে গোলাপি বর্ণের পুষ্পিত বৃক্ষ দুটি চিত্রের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। চিত্রের 3 কন্যা, একজনের কাছে কলসি। তারা প্রতিমধ্যে আলাপচারিতায় মগ্ন কন্যাত্রয়ের লীলায়িত দেহভঙ্গিমার বিন্যাস চিত্রের সকল বিষয়ের সঙ্গে সুসামঞ্জস্য বিধানপূর্বক সার্থক রূপ দান করেছে। বাংলাদেশে সলজ্জ সরলা বধূদের অপরূপ চিত্র অঙ্কন করেছেন শিল্পী তার এই ক্যানভাসে। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।